আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র। শুরুতেই জানাবো শিরোনাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবার ভর্তি হলেন এভার কেয়ার হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষায় সময় লাগবে জানালেন চিকিৎসক। প্রতারক কাদের মাঝির সাথে সংশ্লিষ্টতার ব্যাখ্যা দিতে সপরিবারে মিন্টো রোডে মুসা বিন শমশের। প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল ডিবি। ইভ্যালি পরিচালনায় কাল বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট। যারা নিয়ম মেনে চলছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান ই ক্যাব অ্যাসোসিয়েশনের। দুর্গাপূজার মহাসপ্তমীতে দেবীর চরণে অঞ্জলি প্রদান, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড়, সন্ধ্যা পূজার আরতিতে ভক্তদের অংশগ্রহণ। র্যাবের অভিযানে কিডনি কেনা বেচা চক্রের 5 সদস্য গ্রেফতার। ফেসবুক পেজের মাধ্যমে শতাধিক মানুষের সাথে প্রতারণার অভিযোগ। 12 থেকে 17 বছর বয়সীদের ফাইজারের টিকা দেয়া শুরু। এ সপ্তাহেই বুস্টার ডোজের অনুমোদন দিল WHO। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কাল সাফের অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। চাপমুক্ত থেকে এবার ফাইনাল নিশ্চিত করতে চায় জামাল তোপুরা। We can make history tomorrow and I think most of the players know that. এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। প্রায় 4 মাসের ব্যবধানে আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গেল কয়েকদিন ওঠানামা করছিল তার শরীরের তাপমাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চলছে কিডনি, লিভার সহ দরকারি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা। তাই আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে খালেদা জিয়াকে, জানান এভার কেয়ারের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ। গেল কয়েকদিন নিয়ন্ত্রণে নেই খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে 19 জুনের পর তাই আবারও হাসপাতালের পথে বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার বিকেল 4:11 এভার কেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। হাসপাতাল ঘিরে তখন নেতাকর্মী, সমর্থক আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোয়া 5টার মধ্যে প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে হাসপাতাল জানায় কিডনি আর লিভারের অবস্থা জানতে লাগবে আরও পরীক্ষা। তাই হাসপাতালেই থাকতে হবে খালেদা জিয়াকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি খালেদা জিয়ার মেডিকেল বোর্ড, তবে দুপুরে মহাসচিব জানান চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা। গণতন্ত্র মানেই খালেদা জিয়া। তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে অসুস্থ অবস্থায় গৃহে অন্তরীণ করে রেখেছে। আজকে তিনি আবার হাসপাতালে যাচ্ছেন অসুস্থ অবস্থায়, আজকে আবার যাবেন। এর আগে 27 এপ্রিল করোনায় না করানো বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পাওয়া যায় কিডনি আর লিভার সহ আরও কিছু জটিলতায় ভুগছেন তিনি। সে দফায় হাসপাতালে থাকেন 19 জুলাই পর্যন্ত। বুধবার দুপুরের মধ্যে কিডনি ও লিভার পরীক্ষার ফল হাতে পেলেই জানা যাবে কেমন আছেন খালেদা জিয়া। তবে তাপমাত্রা এখন নিয়ন্ত্রণেই আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুদকের করা মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তথ্য গোপনের জন্য 3 বছর এবং অবৈধ সম্পদ অর্জনে আরও 5 বছরের সাজা দেন। এরই মধ্যে কারাগারে থাকা এই পরিমাণ সাজা খাটা হয়ে গেলেও আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপির জোট সরকারের আলোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর 2008 সালে তার বিরুদ্ধে 7,95,91,896 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার রায় ঘোষণার দিন সকালে আদালতে আনা হয় বাবরকে। বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম তথ্য গোপনের জন্য 3 বছর এবং অবৈধ সম্পদ অর্জনের দায়ে আরও 5 বছরের সাজা দেন তাকে। 6,79,00,000 টাকা আপনার অ্যাকাউন্টে আছে, এই টাকাটা কার এবং কি ব্যাপার এবং কি তিনি এই ব্যাপারে সঠিক উত্তর দিতে পারেননি। এবং এই টাকা দুর্নীতি দমন কমিশন বিদেশ থেকে আনতেও পেরেছেন এবং এই টাকাগুলি বর্তমানে বাংলাদেশে প্রাইম ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে আছে, যেটা দুর্নীতি দমন কমিশন বাজেয়াপ্ত করতে পারবেন। গ্রেপ্তারের পর থেকেই টানা কারাগারে থাকায় এরই মধ্যে সাজা খাটা হয়ে গেছে বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী। এ নিয়ে
আপিলের কথা জানিয়েছেন তিনি। এই টাকাটা কার টাকা, কিভাবে আমার অ্যাকাউন্টে এসছে এই সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো ধারণা নাই। 2007 সাল থেকে জেলে আছেন এবং এটাও ওনার সাজা থেকে বাদ যাবে, সেই হিসাবে তার কোনো শাস্তি আর থাকে না, সার্ভড আউট হয়ে যায়। কিন্তু তৎসাপেক্ষেও আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। এই মামলা ছাড়াও 10 ট্রাক অস্ত্র মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবরকে ফাঁসিদণ্ড দিয়েছে বিচারিক আদালত। সেই মামলাগুলোর ডেথ রেফারেন্স আপিল শুনানির পেপার বুক প্রস্তুত হলেও এখনও বেঞ্চ নির্ধারিত হয়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের দাবি করেছেন কাদের মাঝি নামে এক প্রতারক তার সাথে প্রতারণা করেছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে ডিবি কার্যালয়ে প্রতারক কাদের মাঝির সাথে অর্থ লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের কাছে এসব কথা জানান মুসা বিন শমসের। পরে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, মুসা বিন শমসের প্রচুর সম্পদের মালিক বলে যে বক্তব্য দেন তা ভুয়া, তিনি অন্তঃসারশূন্য ব্যক্তি। মঙ্গলবার বিকাল 3:30 নাগাদ স্ত্রী ও পুত্র সহকারে গাড়িযোগে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন মুসা বিন শমসের। 3 ঘন্টারও বেশি সময় ধরে ডিবি কর্মকর্তারা মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেন। কদিন আগে গুলশান থেকে কাদের মাঝি নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। সেই প্রতারক নিজেকে মুসার আইন সম্পাদক বলে দাবি করেন। মুসা বিন শমসেরের সাথে তার আর্থিক লেনদেনের বিষয়েও জানতে চেয়েছে ডিবি। একটা ফ্রড লোক আব্দুল কাদের, সে এডিশনাল সেক্রেটারি বলে কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছে, আমার সাথে বিভিন্ন সময় ছবি তুলেছে এবং সে মাঝে মাঝে আমার সামনে বসে বড় বড় লোকদের সঙ্গে কথা বলতো, যেমন আইজিপি। জন্মগতভাবেই সে মিথ্যাবাদী এবং আমিও প্রতারকের শিকার হয়েছি। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। মুসা বিন শমসের কথা বলতে গিয়ে আটকে যাচ্ছিলেন। পাশে থাকা তার সন্তান আইনজীবী জুবেরি হাজ্জাজ সহায়তা করছিলেন। যে আমরা ওর বিরুদ্ধে ডিবি তো করবেই, আর আমরাও একটা মামলা করব। পরে জিজ্ঞাসাবাদ বিষয়ে কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার। ওনার সাথে কাদের মাঝির ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন না। আমার কাছে মনে হয়েছে উনি একটা অন্তঃসারশূন্য, একটা ভুয়া লোক। ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, অন্তঃসার তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটাও তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। তবে উনি ওই যে মুখরোচক বা মানুষের সামনে বসলে ছোটোবেলার গল্প যে বলে, এই গল্পে তো উনি বলে যে আমার টাকা আছে সুইস ব্যাংকে 82 মিলিয়ন, যেটা দিয়ে আমি দ্বিতীয় পদ্মা সেতু করবো। মুসা বিন শমসের এর আগে দুদকে গিয়েছিলেন তার সিকিউরিটি বহন নিয়ে। তবে ডিবির নির্দেশে তিনি এবার সেই সব নিজস্ব প্রোটোকল ছাড়াই আসেন ডিবি কার্যালয়ে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির দায় ও সম্পদ নিরূপণের জন্য একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন আইনজীবীর সমন্বয়ে গঠন করা হবে বোর্ড। আগামীকাল বোর্ড গঠনের আদেশ দেবেন বিচারপতি খুরশিদ আলম সরকার। মঙ্গলবার ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সব তথ্য প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দিয়েছেন রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম। ই-ভ্যালি অবসায়ন চেয়ে এক ভোক্তার করা আবেদনের শুনানিতে বিভিন্ন অস্বাভাবিক অফারে ভোক্তাদের প্রলুব্ধ হবার বিষয়টি উঠে আসে। আদালত যেটা অভিপ্রায় ব্যক্ত করেছে যে এখানে তো সাধারণ জনগণ যারা এখানে ভুক্তভোগী বা সাফারার, তাদেরও তো একটা মোরাল যে ডিউটি ছিল যে এই ধরনের লোভনীয় অ্যাডভার্টাইজমেন্টে যাতে তারা না পড়ে। ই-ভ্যালির পাওনাদারদের দায় সরকার নেবে না, বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ তোলেন এক আইনজীবী। আমাদের ভোক্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য বিভিন্নভাবে এই ই কমার্সের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে জিনিসপত্র কিনে থাকে এবং সেই লাভবান হতে গিয়ে যদি তারা ক্ষতিগ্রস্ত হন, তারপরে তারা বলেন যে সরকার সেখানে দায়বদ্ধ থাকবে। সেখানে মাননীয় মন্ত্রীর এই বক্তব্যটি যে আংশিক সত্য এবং এর যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই বিষয়টি কিন্তু মাননীয় বিচারক আদালতই বলেছেন। এরপর ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির দায় ও সম্পদ নিরূপণের জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনের সিদ্ধান্ত জানান হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে,
এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম 4 জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে। এর আগে ইভালিকে কেন অবসান করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের ওপর জারি হয় নিষেধাজ্ঞা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। গুটি কয়েক প্রতিষ্ঠানের অনিয়মের কারণে বিপাকে পড়েছে ই কমার্স খাত। তবে ভবিষ্যতে ই কমার্সের বিকল্প নেই, তাই নিয়ম মেনে যেসব প্রতিষ্ঠান এখনও সেবা দিচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ই ক্যাব অ্যাসোসিয়েশন। অনলাইন কেনাকাটায় সচেতনতামূলক 10-10 ক্যাম্পেইন উদ্বোধনে উঠে আসে এমন তাগিদ। জেনে শুনে বুঝে এই স্লোগান সামনে রেখে বক্তারা বলেন, ই কমার্স শুনলেই মানুষ এখন ভয় পায়। টাকা দেওয়ার পর চাহিদা মতো পণ্য পাবে কিনা তা নিয়ে গ্রাহক এখন শঙ্কিত। সবাই অসৎ উপায়ে আয় করতে চায় না। উল্লেখ করে বলা হয়, এই খাতে এখনও ভালো উদ্যোক্তা আছে। গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের কত টাকা আটকে আছে তা নিরূপণ হচ্ছে বলেও জানানো হয়। বলা হয়, নতুন আইন না করে বিদ্যমান নীতিমালা কার্যকরে পদক্ষেপ নেওয়া দরকার। 20 দিনের এই সচেতনতা কার্যক্রমে অংশ নিচ্ছে 20টি ই কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি। ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু ডিজিটাইজ হয়ে যাচ্ছে, সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। সেখানে আমরা যদি ই কমার্স থেকে পিছিয়ে থাকি তাহলে আলটিমেটলি আমাদেরই ক্ষতি হবে। সো এই ই কমার্সটাকে আসলে এটা প্রসপেক্টটা বুঝে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কয়েকটা কোম্পানির জন্য পুরো সেক্টরটাকে প্রশ্নবিদ্ধ করা আসলেই অন্যায়। এখনো ই কমার্স ইন্ডাস্ট্রি প্রায় 80 লক্ষ পরিবারকে কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। এবারে শারদীয় দুর্গোৎসবের খবর। সন্ধ্যা পূজা আর আরতিতে শেষ হলো মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। এর আগে বিকেল থেকে মণ্ডপে মণ্ডপে ঢল নামে ভক্তদের। দেবী দর্শন ও আরতিতে মগ্ন থাকেন সবাই। আর সকালে দেবীর চরণে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় সপ্তমীর পূজা পর্ব। পুরোহিতের মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি, ভক্তের উলুরব, আরাধনা আর ঢাকের বাড়িতে উদযাপনে মহাসপ্তমীর সকাল। শুরুতে নবপত্রিকা প্রবেশ ও বিহিত পূজা। এরপর দেবীকে স্নান করিয়ে অঞ্জলি প্রদান করে সনাতন ধর্মাবলম্বীরা মেতে ওঠেন বর্ণিল উৎসবে। বিভিন্ন জল দিয়ে, বিভিন্ন ফল মূল দিয়ে এবং বিভিন্ন উপচারে পূজা দিয়েছি। বিশ্ব করোনামুক্ত হবে, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা, বড়দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই সব কিছুতে উৎসবে আমরা সম্পৃক্ত হব। গতবারের চেয়ে করোনা সংক্রমণ কম থাকায় ভক্তদের আশা, এবার শারদীয় দুর্গাপূজায় অংশ নিতে পারবেন বড় পরিসরে। মার কাছে প্রার্থনা থাকবে যেন এই আমেজটাই বজায় থাকে এবং যেন সামনের বছরগুলোতে আমরা আরও সুরক্ষিতভাবে পূজার আয়োজন করতে পারি। যে বেশে চাচ্ছি মাকে একটা আনন্দময় পরিবেশে, সেটা যেন আগামী বছর খুব ভালোভাবে উদযাপন করতে পারি। এক এক বয়সী ভক্তদের পূজার আনন্দ ভিন্ন ভিন্ন রকমের। মায়ের দর্শন করতে এসেছি, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করবো, রাত্রে অনেক ঘুরবো, সকালবেলা আসবো, এসে অঞ্জলি দিব, ঘুরবো ফিরবো, খাবো দাবো। বিকাল থেকে ভক্ত অনুরাগীরা জড়ো হতে থাকেন মন্দিরে মন্দিরে। দেবী দর্শন ও আরতিতে মগ্ন থাকেন সবাই। সন্ধ্যায় সন্ধ্যা পূজা ও আরতির মধ্যে দিয়ে শেষ হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। হিন্দু বিধবা নারীরা শুধু বসত ভিটা নয়, স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন এমন রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেছেন হাইকোর্ট। এক্ষেত্রে 1937 সালের হিন্দু উইমেন রাইটস টু প্রপার্টি অ্যাক্ট বাংলাদেশে প্রযোজ্য হয়। বিচারপতি মোহাম্মদ মিফতাউদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ গত সেপ্টেম্বরে 22 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা নেই। সম্পত্তি শব্দের অর্থ সব সম্পত্তি, যেখানে স্থাবর বা অস্থাবর, বসতভিটা, কৃষিভূমি, নগদ টাকা বা অন্য কোনো ধরনের সম্পত্তি। কৃষিজমি ও বসতভিটার মধ্যে পার্থক্য করারও সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। গত বছরের 2 সেপ্টেম্বর খুলনার হিন্দু পরিবারের সম্পত্তি নিয়ে করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মিফতাউদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রাজধানীর নর্দা এবং জয়পুরহাটে অভিযান চালিয়ে কিডনি কেনাবেচা চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। র্যাবের মুখপাত্র জানান, ফেসবুক পেজের মাধ্যমে চক্রটি প্রতারণা করে আসছিল। এ পর্যন্ত শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে তারা।
অনলাইনে বৃত্তশালী কিডনি রোগী এবং কিডনি ডোনার সংগ্রহ করতে বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট চিকিৎসা সেবা নামের দুটি পেজের অ্যাডমিন শাহরিয়ার ইমরান। এই ইমরান ও তার সহযোগীরা কয়েক বছর ধরে কিডনি রোগী ও ডোনারদের ভারতে নিয়ে গিয়ে কিডনি প্রতিস্থাপনের কাজটি করে আসছিলেন। তবে জয়পুরহাটের এক ভুক্তভোগীর মামলায় ফেঁসে গেছে চক্রটি। প্রতিশ্রুত টাকা না দেয়ায় ইমরান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। যিনি কিডনি ডোনেট করে তাকে প্রাথমিকভাবে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়ার একটি আশ্বাস প্রদান করে, যেখানে আনুমানিক 2 লক্ষ টাকা তারা অ্যাডভান্স দেয়। অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে, অনেক ভুক্তভোগী এই সংক্রান্ত মামলাও করেছে, যারা প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা পাওয়ার পরে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা এবং বিভিন্নভাবে তাদেরকে আর পরবর্তীতে আর বাকি টাকা দেয়া হয় না। একই সাথে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সেবার আড়ালে তারা কিডনি কেনাবেচার কাজটি করে আসছিল বলে জানায় র্যাবের এই কর্মকর্তা। আমাদের কাছে এমন ভুক্তভোগীও আছে যে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার পরে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করার সময় ম্যাচিং করতে গিয়ে দেখা গেছে যে কিডনি ম্যাচ করেনি, তখন তাদের কাছ থেকে 70% লিভার কেটে রাখা হয়েছে। এই ধরনের ভুক্তভোগীও আছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে র্যাব। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2-1 দিনের মধ্যেই দেশে 12 থেকে 17 বছর বয়সীদের করোনা টিকা দেয়া শুরু হবে। সারা দেশে নতুন 21টি কেন্দ্রে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক অনুষ্ঠান শেষে তিনি জানান, প্রাথমিকভাবে কেবল তাপ নিয়ন্ত্রণের সক্ষম স্থানে টিকা দেয়া হবে, পরে বাড়ানো হবে কেন্দ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ না থাকলেও 12 থেকে 17 বছর বয়সীদের টিকা দেয়া শুরু করেছে উন্নত বিশ্ব। এবার বাংলাদেশেও নেওয়া হচ্ছে এই কার্যক্রম। এরই মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কার্যক্রম শুরু হচ্ছে 2-1 দিনের মধ্যেই। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। আপাতত 50-100 যেটাই পারি, যতটুকু পারি এটা দিয়ে আমরা শুরু করব। আমরা অবজার্ভ করব, তারপরে মানে বড় রানে যাব। ছোটদের শরীরে সফল পরীক্ষা হয়েছে কেবল ফাইজারের ভ্যাকসিন, তাই মজুদ থাকা ফাইজারের টিকাই দেয়া হবে কিশোর কিশোরীদের। ভ্যাকসিনটি সুরক্ষিত রাখতে হবে -70 ডিগ্রি তাপমাত্রায়। সে অনুযায়ী কেবল সক্ষম স্থানে নতুন করে কেন্দ্র করা হচ্ছে। যে সমস্ত জায়গাগুলোতে ফাইজার ভ্যাকসিন নেওয়া যাবে সেরকম 21টা কেন্দ্র আমরা সারা দেশে ঠিক করেছি, যেখানে নেওয়া সম্ভব। আপনারা জানেন ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না। ভবিষ্যতে আরও ভ্যাকসিন পাই, তাহলে আশপাশ থেকে তাদেরকে এনে দেওয়ার একটা ব্যবস্থা হতে পারে। নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, প্রথমে স্কুল থেকে তালিকা এনে টিকা দেওয়া হবে, পরে তাদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঝুঁকিপূর্ণদের সুরক্ষা নিশ্চিতে এবার কোভিড-19-এর বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-19-এর ভ্যাকসিনের মূলত 60 বছরের বেশি বয়সীদের 3য় ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে WHO-এর বিশেষজ্ঞ দল। টিকার অসম বণ্টন নিয়ে আবারও ধনী দেশগুলোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম সম্মেলনে তিনি বলেন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব। উন্নত বিশ্বের অনেক দেশেই আরও আগেই শুরু হয়েছে বুস্টার ডোজ প্রয়োগ। যদিও দরিদ্র দেশগুলোয় টিকা সরবরাহ নিশ্চিতে ধনীদের 3য় ডোজ না দেওয়ার আহ্বান জানিয়ে এসেছে WHO। সোমবার এক বিবৃতিতে WHO-র বিশেষজ্ঞ দলের পরামর্শ, যাদের শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরি হয়নি, অর্থাৎ কোভিড আক্রান্তের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে, তাদের 3য় ডোজ নেওয়া উচিত। এক্ষেত্রে 60 বছরের বেশি বয়সীদের চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। বিশেষ করে সিনোফার্ম বা সিনোভ্যাক ভ্যাকসিনের বেলায় বুস্টার ডোজ নেওয়া বেশি জরুরি। অনেকেই আছেন 2 ডোজ টিকা যাদের শরীরে যথার্থ অ্যান্টিবডি তৈরি করেনি। লাতিন আমেরিকায় গবেষণায় দেখা গেছে সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নির্দিষ্ট সময়ের পর ঝুঁকিপূর্ণদের সুরক্ষা দিতে পারছে না। পূর্ণ সুরক্ষার জন্য তাদের অতিরিক্ত ডোজ নেওয়া প্রয়োজন। সোমবার জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের 60তম বার্ষিকীর আয়োজনেও অবধারিতভাবে গুরুত্ব পায় করোনা টিকা প্রসঙ্গ। বেলগ্রেডের সম্মেলনে টিকার সমবণ্টনে বিশ্ব শক্তিগুলোর ব্যর্থতার সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বকে সুরক্ষায় G20 দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশ্বের অন্তত 400 কোটি মানুষ প্রয়োজনের মুহূর্তে কোনো ধরনের আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যসেবা পায়নি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ব্যর্থতার ঝুঁকিতে। অস্থিতিশীলতা আর সংঘাতপূর্ণ এলাকাগুলোর মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে। টিকা বৈষম্য বিশ্বের নৈতিকতার অবক্ষয়ের প্রমাণ। ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে বিশ্ব ব্যর্থ। WHO বলছে এ পর্যন্ত 350 কোটি ডোজ টিকা প্রয়োগ হয়েছে বিশ্বজুড়ে। প্রতি মাসে 150 কোটি ডোজের মতো টিকা সরবরাহ হয়, যা প্রতিটি দেশের 40% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য যথেষ্ট। তবে সমবন্টন না হওয়ায় বড় অংশই পাচ্ছে গুটি কয়েক ধনী দেশ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজকের মতো শেষ হয়েছে। বিকেল 4টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে শুরু হয় এই সভা। এতে অংশ নেন দলের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে টানা 6ষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হয় এই সভা। এই বৈঠক শেষে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। জাতীয় প্রেস ক্লাবকে বিএনপি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। প্রেস ক্লাবের ভেতরে যে রাজনৈতিক সমাবেশ করছে তা অবৈধ ও অগ্রহণযোগ্য, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, 90-এর পটভূমি আর 2021-এর পটভূমি এক নয়। গণঅভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন অনেকে। যারা এই ধরনের অনিয়মে জড়িত তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে মন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে সকল ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কাজ শেষ করা হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন তাদের আলোচনা সভা করে থাকে, কিন্তু বিএনপি প্রেস ক্লাবকে এখন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছে। তারা প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ এবং অগ্রহণযোগ্য। দলীয়করণ এবং আমলা লীগের মাধ্যমে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি বলেন, আমলাদের দ্বারা দেশ পরিচালনা করছে সরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। এ সময় সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোট দিতে পারবে। কিছুতেই থামছে না কর্ণফুলী নদী দখল ও দূষণ। অবৈধ স্থাপনা চিহ্নিত করার পরও উচ্ছেদের কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষকে 15 দিনের আলটিমেটাম দিয়েছে নদী ও খাল রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন। এর মধ্যে উচ্ছেদ না করলে আদালত অবমাননার মামলা ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। কর্ণফুলী নদী তীরে গেলেই দেখা যায় এ চিত্র। অবাধে ভরাট আর দূষণের কারণে জেগে উঠছে চর। সেই চর দখল করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক। শুধুমাত্র ফিরিঙ্গি বাজার থেকে বাকুলিয়ার চর পর্যন্ত আছে ভেড়া মার্কেট, মাছ বাজার সহ সহস্রাধিক স্থাপনা, যেগুলো উচ্ছেদে নেই কোনো উদ্যোগ। উল্টো কর্ণফুলী নদী তীরের 2000 বর্গফুট জায়গা বরফকল স্থাপনের জন্য লিজ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নদী তীরে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা জানান, এই সিদ্ধান্ত উচ্চ আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। উক্ত সরকারি সেবা সংস্থা কর্তৃক মহামান্য হাইকোর্টের আদেশ না মানার বিষয়টি আমরা আগামী 15 দিনের মধ্যে মহামান্য হাইকোর্টকে অবহিত করে আদালত অবমাননা বিষয়ে প্রতিকার প্রার্থনা করে আবেদন করব। টোটাল বিষয়টা হাইকোর্টকে জানাবো এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে যাতে একটা ডিরেকশন দেওয়া হয় আগামী 90 দিন অথবা 2 মাসের মধ্যে এই সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, আমরা একটা ডিরেকশন চাইব। দেশের অর্থনীতির অন্যতম প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত কর্ণফুলী নদীকে ধ্বংস না করে রক্ষার দাবি জানান গবেষক ও পরিবেশ আন্দোলনের কর্মীরা। অবৈধ স্থাপনা ও দখলদারদের তালিকা তৈরির পরও তাদের উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এই চট্টগ্রাম শহরের মানুষকে রক্ষার জন্য, মানুষের জনস্বাস্থ্য রক্ষার জন্য এবং চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য করে রক্ষার জন্য কর্ণফুলী নদীকে আমাদেরকে বাঁচাতে হবে। আমাদের এই 368 জন যে দখলদার
সেই দখলদারকে যদি আমি একটা পাল্লায় দিই, সে দখলদার বড় নাকি আমাদের দেশের এই যে 2 কোটি মানুষের জীবন জীবিকা, কোনটা বড়? কিছু কুচক্রী মহল এই আমাদের কর্ণফুলীকে ধ্বংস করার জন্য তারাই জড়িত আছে, কেউ দখল করে আছে। আমাদের বন্দর কর্তৃপক্ষ তাদের এই যে আজকে একের পর লিজ দিচ্ছে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। শ্রদ্ধা আর ভালোবাসায় বনানী কবরস্থানে সমাহিত করা হলো 21শে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হককে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়ার পর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। তারা মনে করেন কর্মের মাধ্যমে ডক্টর ইনামুল বেঁচে থাকবেন অনন্তকাল। সাংস্কৃতিক নানা আয়োজনে অনেকবারই কেন্দ্রীয় শহীদ মিনারে গেছেন নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হক। এবার এলেন কফিনবন্দি মোড়কে। স্বজন সতীর্থদের চোখের জলে এ যেন চিরবিদায়, ভক্তদের কান্নায় যেন কাঁদালো শরতের শুভ্র আকাশও। ব্যক্তি চলে যায় কিন্তু তার আদর্শ বেঁচে থাকে, তার চিন্তায়, তার কর্মে। তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। এটি একটি বিরল উদাহরণ আমাদের জন্য। ওনার ভাবনায়, চিন্তায়, চেতনায় বাংলাদেশের মানুষ, এর বাইরে কিচ্ছু ছিল না কখনো। সবাইকেই স্যার নিজের পরিবারই মনে করতেন, পুরো বাংলাদেশকে একটা পরিবার মনে করতেন। উনি আমাদের এখানে আছেন, উনি আমাদের রক্তে আছেন, উনি আমাদের শিক্ষায় আছেন। বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমাদের যে সাংস্কৃতিক অনন্যতা, সব কিছুর মধ্যে তিনি যুক্ত ছিলেন। 60-এর দশকের উত্তাল সময়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন ইনামুল হক। মঞ্চনাটকের মাধ্যমে দিয়েছেন সামাজিক জাগরণের নেতৃত্ব। গড়নে ছোটখাটো মানুষ হলেও মঞ্চ, টিভি, চলচ্চিত্রের অভিনয় দক্ষতায় হয়ে উঠেছিলেন বিশাল। প্রিয় সহযোদ্ধাকে হারিয়ে নির্বাক সহকর্মীরা। ইতিহাসের যে বাঁক, সেই বাঁকে বাঁকে বেড়ে উঠেছেন ডক্টর ইনামুল হক। কি অভিনেতা, কি নাট্যকার, কি সংগঠক, তার চেয়ে এত ভালো মানুষ আমার জীবনে আমি আসলে খুব কম দেখেছি। অভিনেতা এবং একজন বরেণ্য ব্যক্তিত্বকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। এই শূন্যতা আসলে পূরণ হবে না। ডক্টর ইনামুল হকের শূন্যতা পূরণ হবার না, কারণ তিনি একজন সবসময় কর্মী হিসেবে কাজ করেছেন। যেহেতু উনি একজন নাট্যকার ছিলেন, সেই কারণে উনি নাট্যকারকে অসম্ভব সম্মান করতেন। অভিনয় জগৎ যেমন শিক্ষা জগৎ, সর্বত্র সব মানুষের সাথে জড়িয়ে ধরে যে আমাদেরকে কথা বলতে শিখেছেন, ওটার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। এরপর মঙ্গলবার বেলা 12টার দিকে ডক্টর ইনামুল হকের মরদেহ নেওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বুয়েটে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চীনের শানঝি প্রদেশে ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় 18 লাখ মানুষ। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের 70টি জেলা। বিভিন্ন শহরে পুলিশ সদস্য সহ মারা গেছেন কমপক্ষে 7 জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। চীনের স্থানীয় গণমাধ্যম জানায় শুধু শানঝি প্রদেশেই 17,000-এর বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। এখন পর্যন্ত অঞ্চলটি থেকে 1,20,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভারী বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে সেই অভিযান। শানঝির রাজধানী তাইউনে গত সপ্তাহে গড়ে 185 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা 1981 থেকে 2010 সাল পর্যন্ত ছিল মাত্র 25 মিলিমিটার। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ইরান। মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সংযুক্ত রয়েছে। কাশিফ 99 রাডার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থলভাগের পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও পরিচালিত করা সম্ভব এই মাজিদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা। এর মাধ্যমে নিজেদের আকাশ সীমাকে আরও সুরক্ষিত করা হয়েছে বলে দাবি ইরান। টি-20 বিশ্বকাপের খবর। প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেয়া 148 রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেট 147 রান করে টাইগাররা। এদিন দুশমন সামিরার শিকার হয়ে মাত্র 16 রান করে সাজঘরে ফেরত যান লিটন দাস। 11 রান করে আউট হন নাইম শেখ। মাহেশ তিকসানার কাটা পড়েন তিনি। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট 41 রান করে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা 13 রান করে দ্রুত ফেরেন মুশফিকুর রহিমও। এদিন রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার। এই ম্যাচে ইনজুরির কারণে খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ, আর আইপিএল শেষে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান।
14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে আবার ওমানে ফিরে যাবে টাইগাররা। সেই ফেরাটা 16 অক্টোবর, ঠিক পরদিনে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। আগামীকাল নেপালের বিপক্ষে দেখা মিলবে নতুন এক বাংলাদেশের। কোচ অস্কার ব্রুজনের সাথে সুর মিলিয়ে দলপতি জামাল ভূঁইয়া বললেন, কে গোল করলো সেটি দেখার বিষয় নয়, তিনি চান বাংলাদেশের জয়। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নেপালের হেড কোচ নিজে না এসে পাঠিয়েছিলেন তার সহকারীকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। আগের 12 আসরের কোনো ফাইনালে খেলা হয়নি নেপালের, তবে গেল 3 আসরেই সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে বিদায় করেছে এই নেপালি। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে অবশ্য এসব কোনো পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ অধিনায়ক জামাল ভূঁইয়া। আমাদের দল এখন মানসিকভাবে অনেক শক্তিশালী, নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা জানি ফাইনাল খেলতে হলে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। আশা করি ইতিহাস লিখেই ফাইনালে পা রাখব। কোচ অস্কার ব্রুজনের কাছে এই দলটি সম্পূর্ণ নতুন এক দল। দ্রুততম সময়ে একটি দলকে আত্মবিশ্বাসী করে তোলা ব্রুজনের সব চেষ্টা এখন ফুটবল প্রেমীদের প্রত্যাশা পূরণ করা। এখন সময় এসেছে সবাইকে দেখানোর যে বাংলাদেশের ফুটবল জেগে উঠেছে। সবাই এখন অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে দলের একটি সাফল্যের জন্য। ম্যাচে হারজিত থাকেই, তবে এই ম্যাচে কোনো কিছুই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কার্ডের কারণে এই ম্যাচে দলে নেই ইয়াসিন, ফিরেছেন বিশ্বনাথ আর রাকিব। বাংলাদেশের কোচ আর অনুশীলন যেখানে সবার জন্য খোলা, বিপরীতে সম্পূর্ণ নিজেদের গুটিয়ে রেখেছে নেপাল। এমনকি ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও এলেন না দেশটির কোচ। সহকারী কোচের সাথে খেলোয়াড় কোটায় ছিলেন দলের দ্বিতীয় গোলরক্ষক। এই টুর্নামেন্টে এখন সবাই চাপে আছে, তবে বাংলাদেশ দলে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। আমরাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। আশা করছি ভালো একটি ম্যাচ হবে এটি। তৈরি রণক্ষেত্র, তৈরি মালের রাশমিধান্দু স্টেডিয়াম, সাথে তৈরি বাংলাদেশকে সমর্থন জোগাতে আসা প্রবাসী বাংলাদেশিরাও। এই 4 দলের মধ্যে সবারই কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে 13তম সাফের ফাইনালে পা রাখার। এখন দেখার বিষয় গ্রুপ পর্বের শেষ দিনটিতে জয় তুলে নিয়ে কারা শিরোপা নির্ধারণী সেই ম্যাচে পা রাখে। অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালে, মালদ্বীপ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।